দেখুন, এই কথা ঠিক যে এসআইআর আটকাতে তৃণমূল শুরু থেকে বারবার আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু শেষ অবধি এই বিচারাধীন তালিকা বাছাইয়ের প্রক্রিয়াটা যা দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টেরই একেবারে স্পষ্ট নির্দেশে, তাতে কার্যত বিরোধীদের মূল অস্ত্রতাই ভোঁতা হয়েছে। কেন বলছি? কারণটা খুব পরিষ্কার। যতদিন নির্বাচন কমিশনের তরফেই বাছাই করার দায়িত্ব ছিল, ততদিন তৃণমূলের আক্রমণের লক্ষ্য ছিল, এবং সঠিকভাবেই ছিল, জ্ঞানেশ কুমার এবং তার টিম। কিন্তু তৃণমূলেরই করা মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশে যখন বিচারাধীন ভোটারের যাবতীয় দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের হাতে চলে গেল, ব্যাস সেই থেকে কমিশনের বিরুদ্ধে আক্রমণের ধার স্বাভাবিক যুক্তিতেই অনেকটা কমে গেল। আর নির্বাচন কমিশনও বলতে লাগলো যে আমরা কি করব, পুরো বাছাই প্রক্রিয়াটাই তো এখন সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের নজরদারিতে মাননীয় জুডিশিয়াল অফিসাররা বা বিচারকরা দেখছেন। আর ঠিক এই যুক্তি গতকাল উঠে এলো সুপ্রিম কোর্টেও। নন্দলাল বসুর নাতির নাম বাদ যাওয়া সংক্রান্ত মামলায় কমিশনের আইনজীবী ডিএস নাইডু বললেন একেবারে কোট আন কোট যে এসব কিছুর জন্য কমিশনকে দোষ দেওয়া হচ্ছে কেন, এই বাদ দেওয়ার সিদ্ধান্ত তো বিচার বিভাগীয় আধিকারিকরা নিয়েছেন। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। অরূপ নিশ্চয়ই বলবে বিচারাধীন বাছার বলটা কোর্টে চলে যাওয়ায় ব্যাপারটা কি কিছুটা বুমেরাং হয়ে গেল, অন্তত রাজনৈতিকভাবে? অরূপ? না দেখো সুমন, আমরা কেউ আদালত অবমাননা করতে পারি না, কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের সেই সর্বোচ্চ জায়গা থেকে এই স্টেটমেন্ট এলো যে এবার ভোট দিতে না পারার অর্থ এমন নয় যে ভোটাধিকার চলে গেল। মানে ভাবুন, একটা গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, সেখানে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জায়গা থেকে যখন এই স্টেটমেন্ট আসে, সেটা আশঙ্কার জন্ম দেয় কিনা দর্শক বিচার করবেন। কিন্তু তার উল্টো পাটটা অরূপ একটু বলবে না? সেটা হচ্ছে আরো আশঙ্কার কি এটা নয় যে একজন বাংলাদেশি অথবা একজন অবৈধ ভোটার, একজন অনুপ্রবেশকারী, তিনি জনপ্রতিনিধিদের যে কোনো পার্টির হতে পারে, তাকে বাছার জন্য ভোট দিচ্ছেন, এটাও তো আশঙ্কার। একদম, আমরা তো এই আশঙ্কাটা চেয়েছিলাম যে যারা এই আশঙ্কা করেছিলেন তারা সেই আশঙ্কার বাস্তবায়নটা দেখাবেন মানুষের সামনে। নির্বাচন কমিশন তালিকা দিয়ে জানাবে যে এতগুলো রোহিঙ্গা পাওয়া গিয়েছে। সুমন, তুমিও দেখাতে পারোনি, কারণ নির্বাচন কমিশন জানাতে পারেনি। আমরা বারবার জিজ্ঞেস করেছি, কোনো উত্তর আসেন। এইবার দেখো, তুমি যে টোটাল হিসেবটা দেখাচ্ছিলে সেটা হচ্ছে এসআইআর প্রসেসে মোট কত নাম বাদ গেছে। আমি প্রথম ফেজের 58 লক্ষ নাম বাদ দিচ্ছি তর্কের খাতিরে, কারণ সেখানে মৃত ভোটার আছে, যদিও তার মধ্যেও জাল ছিল, বেশ কিছু জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছিল, ডিলিটেড, শিফটেড, ট্রান্সফার্ড ইত্যাদি 58 লক্ষ। আমি 58 লক্ষকে ছেড়েই রাখছি। আজকে যে 90 লক্ষ ফিগারটা, টু বি স্পেসিফিক 90,83,345, অর্থাৎ 58 লক্ষকে বাদ দিলেও প্রায় 32-33 লক্ষ মানুষ যারা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে বাদ গেলেন, তারা অধিকাংশই ম্যাপড। এবং তুমি যদি হিসেব করো তাহলে 294টা বিধানসভায় যদি এই হিসেবটা দেখা যায়, তাহলে 5%-এর কাছাকাছি ভোটার কিন্তু বাদ চলে গেলেন এই জায়গা থেকে। এবং 3 লাখ যদি একটা বিধানসভার অ্যাভারেজ ভোটার হয়, তার মানে কত ভোটার পার বিধানসভায় বাদ গেলেন? অ্যাভারেজে 15,000 করে ভোটার বাদ। মাথায় রাখতে হবে, বিশ্বনাথ চক্রবর্তী একটু আগে যে ফিগারটা দিচ্ছিলেন, অর্থাৎ যেই বিধানসভায় 10,000 বা 15,000-এর মধ্যে রেজাল্ট, তাহলে সুপরিকল্পিতভাবে কাদেরকে বাদ দেওয়া হলো, প্রশ্নটা উঠছে এখানেই। কারণ গত 2 দিন আগে সুমন, তোমরা হেডলাইন করেছিলে যে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ, তিনি নমিনেশন ফাইল করতে পারছেন না, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলিট করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের ফরমার সিজেআই টিএস শিবগানাম তিনি নিজে স্পেশাল পিটিশন নিলেন, শুনানি হলো, স্পেশাল এজলাস তৈরি করে সাথে সাথে তার নাম উঠে গেল এবং দেখা গেল যে কোনো বৈধ কারণ ছাড়া তার নাম বাদ দেওয়া হয়েছিল। একইভাবে নওদার প্রার্থী, তার নাম উঠলো। নন্দলাল বসুর রেফারেন্স তুমি তুললে, হ্যাঁ, সংবিধানের যারা ডিজাইন করেছিলেন তার পরিবারের নামও বাদ। কিন্তু কজন পারবে সুপ্রিম কোর্টের কাছে যেতে? কজন মানুষের সেই প্রিভিলেজ অ্যাক্সেস আছে? সুপ্রিম কোর্টে যেতে হবে না, ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনালে কজন মানুষের সেই প্রায়োরিটি? কিন্তু আরো একটা জিনিস বলো, তুমি একটা শব্দ ব্যবহার করলে, ওই জন্য তোমায় থামাচ্ছি, সুপরিকল্পিতভাবে। এই যে পরের অংশটাই তো জুডিশিয়াল অফিসাররা আমাদের এই রাজ্যের 100 জন উড়িষ্যা এবং 100 জন ঝাড়খণ্ড থেকে এসেছেন, তুমি বলছো তারা সুপরিকল্পিতভাবে? আমি বলছি, আবারও বলছি, দেখো কেন বলছি, কারণ এই পার্টে তো আর ইসির ব্যাপার না। আমি আসছি। তুমি যদি নাম ডিলিশনের হিসেবটা আজকে সকাল থেকে তোমার চ্যানেলে একাধিকবার দেখিয়েছে, আমি এখানে জেলাওয়ারি হিসেবটা দেখছিলাম, সত্যি সবার থেকে বেশি মুর্শিদাবাদ বাদ, তারপর মালদাবাদ। বিধানসভা ওয়ারি যদি দেখি, আমি মানে এক একটা জেলায় কতগুলো বিধানসভা আছে রাফলি, হয়তো এক্সাক্ট ম্যাচ করবে না, কিন্তু রাফলি যদি দেখা যায়,
মুর্শিদাবাদে 20,668টা, এক একটা বিধানসভা থেকে বাদ। সেকেন্ড লিস্টে হচ্ছে 19,948 মালদা। এবার হয়তো 20,000টা কোনো বিধানসভায় 18 হতে পারে, কোনো বিধানসভায় 22 হতে পারে, অন অ্যান অ্যাভারেজ। আপনি বলুন, এখানে 13,000 বাদ যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এক একটা বিধানসভা থেকে। পূর্ব মেদিনীপুরে রোহিঙ্গা তার মানে বেশি, আর পূর্ব বর্ধমানে রোহিঙ্গা বেশি, আর পূর্ব মেদিনীপুরে এক একটা বিধানসভায় 1200 করে বাদ যাচ্ছে। মানে রোহিঙ্গারা কি জেলা আমি বেছে তোমায় বেছে জানিয়ে ঢুকেছিল? রাখি এই প্রক্রিয়াটা কেন বাদ দিচ্ছে, জুডিশিয়াল অফিসারদের পাশে লিখিত নোট দিতে হচ্ছে। এই জিনিসটা ওরকম অ্যাব্রাপ্টলি করে দেওয়া যায় না যে আমি কারুর পদবি দেখছি এবং তার ধর্ম আইডেন্টিফাই করছি তাকে বাদ দিচ্ছি, নোট দিতে হচ্ছে। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আসতে চাইছি। তাহলে সেই জুডিশিয়াল অফিসারের নোটটা টিএস শিবগানামের কাছে যখন গেল, পত্রপাঠ খারিজ হলো কেন? যেই পার্টিকুলার নোটে কংগ্রেসের প্রার্থীর নামটা উঠে গেল এবং কোনো ভুল ছিল না। তাহলে আমারও প্রশ্ন এখানেই যে ট্রাইব্যুনালে গেলে পরে সাথে সাথে পত্রপাঠ খারিজ হলো কেন? তার মানে কি? আমি আবারও বলছি, জুডিশিয়াল অফিসারদের কাঁধে বন্দুক রেখে পেছন থেকে এমন ভাবে কলকাঠি নাড়ানো হয়েছে। আমি শুধু আসতে চাইছি কতগুলো প্রসেস দেখো। এই গোটা প্রসেসটার বিরুদ্ধে পার্লামেন্টে আমরা চেষ্টা করলাম ইমপিচমেন্ট প্রস্তাব আনার। লোকসভা রাজ্যসভা মিলে যতজন সই করা দরকার তার থেকে বেশি সাংসদ সই করলেন। ইমপিচমেন্ট প্রস্তাবটা পার্লামেন্টে তুলতেই দেওয়া হলো না। একটাই উপায়, যে কোনো উপায়ে বাংলা দখল করতে হবে। আজকে ভাবো সুমন, বাংলার বুকে কদিন আগে আমরা দেখলাম যে ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছিলেন, তারা ইফতার পার্টিতে যোগ দিয়েছেন বলে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তোমরা খবর করেছিলে সুমন। এই ছবিটা পিটিআই এর মাধ্যমে নির্বাচন কমিশন ফলাও করে ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গ আর আসামে কেন্দ্র বা অযোধ্যা থেকে বাহিনী আসার জন্য, উত্তরপ্রদেশ থেকে বাহিনী আসার জন্য তারা অযোধ্যার রাম মন্দিরে পুজো দিয়ে আসছে। একই দেশে যেখানে ইফতারে যোগ দিলে পরে তাকে তুমি ডিউটি থেকে সাসপেন্ড করছো, সেখানে তুমি গ্লোরিফাই করছো আরেকটি ধর্মের উপাসনা স্থল থেকে আসার জন্য। এই যদি অবস্থা হয় সুমন, সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে তুমি কি দেখছো? গতকালকে পবন খেরা, কংগ্রেসের একজন নেতা, তিনি অভিযোগ করেছেন প্রমাণ সহ যে আসামের মুখ্যমন্ত্রী স্ত্রী, তার 3খানা পাসপোর্ট। আজকে দিল্লিতে পবন খেরার বাড়িতে অ্যাটাক হচ্ছে, রেড হচ্ছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন কার্যত। এটা গণতন্ত্র হচ্ছে না প্রহসন হচ্ছে? আজকে তো গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে গণতন্ত্রের নামে যে প্রহসন, এর থেকে সরাসরি বিজেপিকে জয়ী ঘোষণা করে দিলেই হয়। এরপর বলবে বুথে এজেন্ট বসাতে দেবে না, তারপর বলবে যে বিজেপির এজেন্ট না পাওয়া যাচ্ছে, যেহেতু বাকি দলের এজেন্ট আছে তাই জন্য এজেন্ট বসাতে দেবে না। নিঃসন্দেহে শঙ্কুদেব পান্ডা দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।